আর কি রাঙা প্রভাত, উদয়মান সূর্যের ও আরক্তিম রশ্মি সবে ছুঁয়েছে সদ্য ফোটা বকুলগুচ্ছ। প্রতিদিনের রৌদ্রকে রণে আবৃত করার ন্যায় সূর্যকিরণ এখনো অনুপস্থিত, যার দরুন শান্ত এবং এক নরম উষ্ণতায় মোড়ানো গোটা ধরনী। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে তিহুর। ফ্রেশ হয়ে রুমে ঢুকে একবার দেয়াল ঘড়ির দিকে তাকালো সে। সময়টা সকাল 7টার কাঁটায় এসে থমকেছে। সুনেত্রে একবার সমগ্র রুমটাতে নজর বুলালো তিহু। নীলকে কোথাও দেখতে না পেয়ে বুঝলো হয়তো নীল সুইমিং পুলের কাছে হবে, কেননা ওখানেই প্রতিদিন সকালে জিম করার অভ্যাস তার। তিহু আর কিছু না ভেবে একবার কিচেনের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়লো। তৎক্ষণাৎ সেন্টার টেবিলের উপর রাখা নীলের ফোনটা টিং করে বেজে উঠলো। পরপর বেশ কয়েকবার রিং হওয়ার পরও নীলের কোনো খোঁজ খবর না দেখে তিহু ফ্রিকুচকে বিরক্তি মুখে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলো। স্ক্রিনের উপর ভাসছে সেভ করা নাম্বারটা। মিনিস্টার ইশতিয়াক স্যার, তিনি তো পানি মন্ত্রী, কিছুদিন আগেই না ভার্সিটিতে এসেছিলেন। মুহূর্তেই তাকে চিনে ফেলে তিহু দ্রুত ফোনটা নিয়ে এগিয়ে গেল সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের পাশটা নিস্তব্ধ, নীরব। ভেসে আসছে শুধু কিছু নাম না জানা ফুলের মিষ্টি সুবাস আর পানির মৃদু মন্দ কলরব। কেউ সন্ধানী দৃষ্টি মেলে খুঁজতে থাকলো নীলকে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে খেয়াল করলো না যে সামনেই পানির কারণে বেশ কিছুটা স্থান পিচ্ছিল হয়ে আছে। হঠাৎই তার পেছন থেকে কেউ বলে উঠল, আমাকে খুঁজছো? হুট করে পেছনে থেকে কারো কণ্ঠস্বরে ভূত দেখার মতো চমকে উঠল তিহ। ভীত দৃষ্টিতে তৎক্ষণাৎ পেছনে ঘুরতে গিয়ে পিচ্ছিলতার কারণে সুইমিং পুলে পড়ে যেতে যেতে পেছনে থাকা মানুষটিকেই আঁকড়ে ধরল নীল। তিহুর হঠাৎ এমন আঁকড়ে ধরা দোন ভারসাম্য হারিয়ে পানিতে গিয়েই পড়ল একসঙ্গে। পানিতে পড়ে দুজনের অবস্থা ভিজে একাকার। তিহু দ্রুত পানি থেকে মুখ তুলে লম্বা একটা শ্বাস নিয়ে বুকে আলতো থাপ্পড় দিয়ে বলল, আপনার ঘাড়ে কি জিন ভূত কিছু আছে নাকি? অমন ভূতের মতন পেছন থেকে এসে ডাক দিলেন কেন? জাস্ট শাট আপ ইউ স্টুপিড। ইডিয়েটের মতো পিছল জায়গাটা এসে দাঁড়িয়েছিল কেন? তিহু সামনে চলে আসা ভেজা চুলগুলো পেছনে সরিয়ে দিতে দিতে ঠোঁট ছাকিয়ে ঝগড়াটে কঞ্চে বলল, আমি ইডিয়েট? ইডিয়েট তো আপনি। আমি কি জানতাম নাকি এখানটা পিচ্ছিল ছিল? আর তার উপর আপনি আবার এসে ভূতের মতো পেছন থেকে কথা বলে উঠেছেন। নীল কিছু একটা বলতে গিয়েও থামল। তার লক্ষ্যগত হলো তিহুর শরীরে থাকা বস্ত্রগুলো ভেজে, শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে আছে তার। নীল তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিয়ে তৎক্ষণাৎ থেকে সেখান থেকে উঠে গেল। তিহু নিজের কথার জবাব কিছু না পেয়ে কোমরে হাত দিয়ে মুখ কুচকে দাঁড়িয়ে রইল। নীল চলে যেতে সে বিরক্ত হয়ে যখন সাইডের সিঁড়ির দিকে উঠতে যাচ্ছিল তৎক্ষণাৎ নিজের দিকে চোখ পড়তে চোখ কপালে উঠল তার। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে আছে, ওড়নাটাও একেবারে সেটে আছে শরীরের সাথে। লজ্জায় দম বন্ধ হয়ে আসলো তিহুর। তার মানে এতক্ষণ সে এভাবে নীলের সাথে তর্ক করছিল। হায় আল্লাহ, সাদে গিয়া নীল তাকে ইডিয়েট বলে। পোশাক বদলে চুলগুলোতে টাওয়াল পেঁচে সবে ওয়াশরুম থেকে বের হয়েছে তিহু। নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলোতে ব্যাক ব্রাশে ব্যস্ত। তিহু লজ্জায় তাকাতেও পারছে না তার দিকে। হঠাৎ রুমের দরজা নক করলো কেউ একজন। নীল আশিতে চোখ জোড়া আগের ন্যায় স্থবির করে বলল, কাম ইন। প্রবেশ করলো বাড়ির একজন কম বয়স্কা কর্মচারী। নতজানু মাথায় সে বলল, ভাইজান, ভাবি, আপনাদেরকে খালাম্মা নিচে খেতে ডাকছেন। তুই যা, গিয়ে বল আমরা আসছি। মেয়েটি এবার মাথা উঁচু করে এক ঝলক নীলের পরক্ষণে তিহুর পানে চাইলো। দুজনে পরে সদ্য বদলানো কাপড় আর তিহুর ভেজা চুল দেখে অদ্ভুত ভঙ্গিমা লাজুক হেসে মেয়েটি দ্রুত প্রস্থান করলো রুম থেকে। তিহু সেদিকে চেয়ে মুখ কুচকে বলল, ও ওভাবে হাসলো কেন? নীল এক ঝলক তার দিকে তাকিয়ে বলল। সেটা আমি কি জানি। কিছুক্ষণ নীরবতা, তারপর নীল রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, দ্রুত আসো, আম্মু ডাকছে। তিহু নিজের দীর্ঘ কেশ সাজতে দ্রুত চিরুনি চালনা করতে করতে বলল, আপনি যেতে লাগেন, আমি আসছি। নীল প্রায় রুম থেকে বেরিয়েই গেল। পরক্ষণে এই ফিরে এসে আবার বলল, বাই দ্য ওয়ে, স্ট্রবেরির উপর শর্ট কিছু একটা পড়া উচিত, জাস্ট ফর সেফটি। বলে সেখান থেকে বের হয়ে গেল নীল। তিহু আয়না থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা দৃষ্টি মেলে তাকালো নীলের দিকে। তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলো না সে। বলতে গেলে তার মাথার এক হাত উপর দিয়ে অতিক্রম করেছে নীলের কথাটা। ফের চিরুনি চালনায় পরিনিবেশ করতে নীলের কথার মর্মার্থ বুঝে হঠাৎ হাত থেকে চিরুনি পড়ে গেল তার। ড্রেসিং টেবিলটার বিশাল আয়নায়
নিবদ্ধ চোখগুলো আপনা আপনি বড় হয়ে গেল ও লজ্জায় আরক্ত হয়ে উঠল ফসা মুখশ্রী। খাওয়া দাওয়া শেষে কিচেনে ব্যস্ত বাড়ির সকল রমণীরা। তেমন গুরুত্ব ক্লাস না থাকাও তেমন তিহু আজ ভার্সিটি যাবে না, তাই সেও হাতে হাতে বিভিন্ন কাজ গুছিয়ে দিচ্ছে। হঠাৎই সেখানে উপস্থিত হলো নাহা আর মুন্নি। মুন্নিকে দেখে চোখ সরু করে এক ঝলক তাকালো তিহু। নাহা মির্জার সূচনার উদ্দেশ্যে বললাম, আমু, মির্জার সূচনা হাতের কাজটি করতে করতে একবার মেয়ের দিকে তাকালেন। ভার্সিটি যাচ্ছিস? জি। মির্জার সূচনা পাশে দাঁড়িয়ে থাকা মুন্নিকে দেখে বলল, তুই কোথায় যাচ্ছিস মন? মামিমা, আসলে আমার একটা ফাইল আজকে জমা দিতে হবে, এজন্যই ভাবছিলাম একবার ভার্সিটি যাব। না মুনি দুজনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রী। দুজনের ভার্সিটি এক হয়, একসঙ্গে যেতেও কোনো অসুবিধা নেই তাদের। তবে বাড়ির মেয়েদের একা একা ছাড়া এই নিয়ে ঘোর আপত্তি রয়েছে গুরুজনদের। তা তোমরা কার সাথে যাচ্ছ? একা। তাকে কথা শেষ না করতে দিয়ে এক লহমায় তার মুখের কথাটা কেড়ে নিয়ে মির্জার সূচনা অবাক কণ্ঠে বললেন। একা মানে? মুনি নাহা দুজনে মির্জার সূচনার কণ্ঠে চুপসে গেল। নাহা কাচুমাচু কণ্ঠে বলল, কিন্তু আব্বু, চাচু আর ফুপা তো ড্রাইভার সহ গাড়ি নিয়ে চলে গিয়েছে, আর আজিজ আঙ্কেলও তো ছুটিতে। তাহলে কার সাথে যাব আম্মু? মির্জার সূচনার কেউ কিছুটা উদ্বিগ্ন দেখালো। সত্যি তো এখন কোনো ড্রাইভারই নাই, তার উপর মেয়েদের ভার্সিটিতে যাওয়াটাও গুরুত্বপূর্ণ। ঠিক তখনই শুভ্র পাঞ্জাবি পরিহিত নীল সিঁড়ি দিয়ে নামছিল। তাকে দেখে মির্জার সূচনা মুখের দুশ্চিন্তার মেঘ কালো মেঘ কেটে গেল। ছেলেকে ডেকে তিনি শুধালেন, কোথায় যাচ্ছ নীল? পার্টি অফিসে। একটু পরে যাও। তুমি বরং মুনিয়ার নাহাকে ভার্সিটি পর্যন্ত ফার্স্টে ড্রপ করে দিয়ে আসো। মায়ের কথা নীল সম্মতি জানালেও তিহু তাৎক্ষণিক হাতের কাজ রেখে তড়িৎ বেগে তাকালো তার দিকে। নাহাকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু এই মুন্নি, তাকে নিয়ে ঘোর আপত্তি রয়েছে তিহুর। মুখ কুচকে নীলের দিকে তাকালো সে। শাশুড়িকে তো কিছু বলতে পারবে না। এদিকে মুন্নির সাথে নীলের সাথে যাক, এটাও সে সহ্য করতে পারবে না। সে বিরক্তি, লজ্জা, ভীতি সবকিছু একসাথে আঁকড়ে ধরলো তাকে। এদিকে নীলের কোনো ভাবান্তর নেই। মায়ের থেকে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বোনকে নিয়ে বাইরের দিকে হাঁটা শুরু করলো সে। মুন্নি ফাইলগুলো জমা দিয়ে সবাই গাড়িতে এসে বসেছে। নীল আগে থেকেই ড্রাইভিং সিটে তার জন্য অপেক্ষাই করছিল। আজকের দিনটা অনেক বড় প্রাপ্তি মুন্নির জন্য। জীবনে প্রথম নীল ভাইয়ের সাথে কোথাও একান্তে বের হওয়ার সুযোগ পেয়েছে সে, যদিও নাহার বদলতে। তবে ক্ষতি কি? একদিন নিজের প্রিয় মানুষটার সাথে ঘোরা, তা সে যে অজুহাতেই হোক না কেন। যদিও এটাকে ঠিক ঘোরাঘুরি বললে ভুল হবে, তবে মুন্নির কাছে এটা ডেটিংয়ের থেকে কোনো অংশে কম নয়। সে গাড়িতে বসে এক ঝলক নীলের দিকে তাকালো। নীলের তীক্ষ্ণ নীল চক্ষু রোদ চশমার আবরণে আবৃত, শক্ত মুখশ্রী সম্মুখের সড়কের দিকে নিপত। মুন্নি আলগোছে সিটবেল্টটা বেঁধে নিল সঙ্গে সঙ্গে কোনো পূর্বাভাস ছাড়াই। আর স্টার্ট দিয়ে সোজা এগিয়ে চলো নীল। ঢাকার রাস্তা আর জ্যাম নেই, এমন দিন হয়তো ডুমুরের ফুল। গতানুগতিক নিয়ম অনুসারে আজও প্রচুর জ্যাম, আর সেখানে আটকা পড়েছে নীলের গাড়িটা। নীল বিরক্তি মুখে স্টিয়ারিংয়ে হাতটা দিয়ে বারংবার আঘাত করছে সেটাতে। আর মুন্নি আর চোখে বারংবার পর্যবেক্ষণ করছে নীলকে। হঠাৎই দুটো পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে ছোট পাশে কিছু একটা এনে নীলের সাইডে দাঁড়ালো। ছেলে মেয়ে দুটোকে দেখে গাড়ির জানালার কাজ ধীরে ধীরে নামিয়ে দিল নীল। কিছুটা হেসে বলল, কিছু বলবে? তাদের মধ্যে থেকে মিষ্টি করে দেখতে মেয়েটা বলল, ফুল নিবে ভাইয়া? দেখো কি সুন্দর ফুল। নীল এক ঝলক উকি মেরে পাত্রটার দিকে তাকালো। হরেক রকমের গোলাপের সজ্জিত এক তোড়া দেখে হঠাৎই এক সুশ্রী রমণী মুখা ভেসে উঠলো তার সম্মুখে। তবে সেখানে শুধু ফুল নয়, রয়েছে একখানা গাছটাও। নীল মুচকি এসে পাশে থাকা সমস্ত দ্রব্যাদি কিনে নিল। ছেলে মেয়ে দুইটাও মনে মনে খুশি হাসতে হাসতে বিদায় জানলো তাকে। নীল ফুলছাও গাছটা সম্মুখের ক্যাশবোর্ডের উপরে ফাঁকা স্থানটিতেও রেখে দিল। গাড়ি স্টার্ট দিল। ততক্ষণে যানজট বেশ শিথিল, শান্ত বেগে চলমান গাড়িটা এগিয়ে চলো নিজ গন্তব্যের দিকে। হন্য হয়ে ঢাকার প্রত্যেকটা অলিগলিতে নিজের শ্যামাঙ্গিনীকে খুঁজছে রফেন।
তবে সে লাপাত্তা, তার খোঁজ কেউ দিতে পারে না। এমনকি যে কোচিংয়ে প্রথম তাদের দেখা হয়েছিল তারাও ঠিকমতো মেয়েটির বর্তমান ঠিকানা দিতে সক্ষম হয়নি। বিধ্বস্ত, হতাশাগ্রস্ত ভঙ্গুর মস্তিষ্কে গাড়ি চালিয়ে যাচ্ছিল রাউফিন। হতাশার কালো মেঘ জমে আছে ফর্সা মুখশ্রীতে। ক্লান্ত হয়ে পাশে একটা ফাঁকা স্থানে গাড়ি পার্ক করতে বেশ জোরেই গাড়ি চালিয়ে সেদিকে যাচ্ছিল সে। কিন্তু হঠাৎই তার সামনে চলে আসে কেউ একজন। রাউফিন অপ্রস্তুত হাতে দ্রুত ব্রেক কষল। সামনে থাকা ব্যক্তিটির কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখতে দ্রুত গাড়ির দরজা খুলে নেমে আসলো সেখান থেকে। এদিকে কিছু নোটস নিয়ে অতি দ্রুত বাসার উদ্দেশ্যে যাচ্ছিল মাহা। দ্রুত গতির সেই লক্ষ্য করেনি কখন সামনে গাড়ি চলে এসেছে। ঘটনার আকস্মিকতায় গাড়ির ধাক্কা খেয়ে থেকে বেঁচে গেছে। হাতে না থাকা নোটসগুলো সব ভূপতিত হলো তার। ভীতির কারণে দ্রুত সেখানে বসে চোখ খিচে রাখলো সে। মুহূর্তেই পর যখন সে টের পেল তার কোনো ক্ষতি হয়নি, বিক্ষিপ্ত মস্তিষ্কটা নিশ্চিত হলো তার। তবে গাড়ির চালককে এমন দ্রুত গতিতে ফাঁকা স্থানে গাড়ি চালানোর দায় গালাগালি দেওয়ার জন্য যেই না সে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ রাউফিন এগিয়ে এসে বলল, সরি আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি একটু স্ট্রেস ছিলাম, এই জন্য আপনাকে নোটিশ করিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। লোকটার কণ্ঠে তার উপস্থিতিতে হঠাৎই চারিধারে কেমন যেন একটা অদৃশ্য অনুভূত হলো মাহার। হাজারটা গালাগালি মুহূর্তেই গুলিয়ে এসে বলল, ইটস ওকে। ইটস ওকে? নিজের কথা নিজে বোকা বনে গেল মাহা। লোকটাকে তো সে বকবে, রীতিমতো ঝগড়াই লাগিয়ে দিবে এমন কর্মকাণ্ডের জন্য। তা নয় সে কিনা ইটস ওকে বলছে। কি হলো তার? নিজের মনের সাথে নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মাহা। হঠাৎই অপর প্রান্তে থাকা পুরুষটি বলল, আপনার নোটস তো সব নিচে পড়ে গিয়েছে, এটা আমি হেল্প করছি। কথাটি বলে লোকটা যেই না মাহার নোটস হাতে নিতে যাবে তৎক্ষণাৎ তাকে থামিয়ে মাহা বলল, স্টপ, আপনার কিছু করা লাগবে না, আমি করছি। বলে এক নিঃশ্বাস সেখান থেকে পড়ে থাকা নোটসগুলো একসাথে গুছিয়ে কয়েক মুহূর্তের মাঝে সেখান থেকে প্রস্থান করলো মাহা। যাওয়ার আগে শুধু একবার বলল, এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন, আর দ্বিতীয়বার এমন হলে ইটস ওকের পরিবর্তে অন্য কিছু শোনার জন্য প্রস্তুত থাকবেন। মাহা চলে গেল। রাউফিন মাহার দেওয়া শীতল ধমকানিতে এখনো তার যাওয়ার পানে তাকিয়ে চেয়ে আছে। কি অদ্ভুত না শ্যামবনের মেয়েটা! প্রথমে নিজেই ইটস ওকে বলে, পরবর্তীতে এমন অদ্ভুত ধমকানি। আনমনে মুচকি হাসলো রাউফিন। কতদিন পর যে এমন প্রাণবন্ত হাসিটা ঠোঁটের কোণে ফুটেছে হয়তো সে নিজেও জানে না। মুহূর্তে কয়েক পর গাড়িতে ওঠার জন্য যে না সে পা বাড়ল, সঙ্গে সঙ্গে তার দৃষ্টিগত হয়ে পড়ে থাকা মোবাইল ফোনটা দ্রুত তুলল সে। অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। এটা কার? মনে করতে করতেই তার স্মৃতির পাতায় দোলা দিল কিছুক্ষণ পূর্বের শ্যামবর্ণ মেয়েটির কথা। ওয়েট এ মিনিট, এটা ওই মেয়েটা নয় তো? 7-5 না ভেবে রাউফিন সেটা হাতে রেখে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। শব্দে ছঙ্কার তুলে খোলা হলো খানমহলের গেট। কংক্রিটের রাস্তাটা পেরিয়ে এগিয়ে চলল নীলের গাড়িটা। মুহূর্তে খানিকের মধ্যেই সেটি থামলো পার্কিং এরিয়া। নীল স্বভাবতই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে মহলে প্রবেশ করলো। মুন্নিও ধীরে ধীরে সুস্থে নামতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টিগত হয় ক্যাশবোর্ডের ধারে অবহেলিত আসামির ন্যায় পড়ে থাকা গাছরা আর ফুলগুলোর দিকে। সে মুচকি হেসে একবার নীলের যাওয়ার পানে তাকালো, অতঃপর হাত বাড়িয়ে সযত্নে ফুল সহ গাছরাটা নিজের কাছে এনে পরম আবেশে গাছরাটা পরে নিল। ড্রয়িং রুমে প্রায় জনমানবহীন। মুন্নি ফুলগুলো নিয়ে গাছরা সজ্জিত হাতটার পানে মুগ্ধ দৃষ্টি রেখেই দোতলায় নিজের রুমের দিকে চাচ্ছিল। প্রতিমধ্যেই দেখা হয় তিহুর সঙ্গে। নীলের আগমনী বার্তায় দ্রুত রুমে যাচ্ছিল তিহু। মুন্নিকে দেখে ফ্রু কুচকালো তার। এক প্রকার না দেখার ভান করে চলে যেতে গেলে মুন্নি গাজরা পরিহিত হাতটা তার দিকে এগিয়ে দিয়ে শয়তানি হাসি হেসে বলল, দেখো সুন্দর না? বলে একবার হাত ছাকালো সে। তিহু বিরক্তিতে মুখে তাকাতে সে ফের বলল, নীল দিয়েছে। অন্য সময় নীল ভাই আর এখন নীল। মেজাজ সপ্তমে চড়ে গেল তিহুর। তার উপর নীল নাকি তাকে গাছরা কিনে দিয়েছে। কোনো কথা না বলে তিহু সেখান থেকে চলে যেতে গেলে মুন্নি তার পথ আটকে তার ফুলগুলো উছিয়ে বলল, এগুলো। থেমে গিয়ে আবারও করুণ মুখ করে বলল, ও সো সরি নুরাইন, অ্যাকচুয়ালি আমারই না বোঝা উচিত ছিল। তোমাকে নীল কখনো ফুল বা গাছরা এগুলো দেয়নি না। আহারে মন খারাপ করো না, আসলে একটু এরকমই, যদিও আমাকে অনেকবার দিয়েছে।
তিহু যেতে যেতেই থামল। মুন্নির কথার জবাবে তার দিকে ফিরে পড়ল। আমি একদমই কিছু মনে করিনি, বিশ্বাস করো। কারণ আমি জানি নীল একটু অন্যরকম, জনদরদি। ইভেন ও তো রাস্তার পাশের অবহেলিত কুকুরগুলোকেও নিজ দায়িত্বে খাবার কিনে সযত্নে খাওয়ায়। মানবতার ফেরিওয়ালা কিনা। আশা করি বোঝাতে পেরেছি। মুন্নি তার কথার মর্ম বুঝে নিশ্চুপ রইল। তিহু বাঁকা হেসে প্রস্থান করতে গেলে মুন্নি ফের নির্লজ্জের ন্যায় বলি উঠল। কথার জোরে জিততে চাইছো নুরাইন হক, বাট জেনে রাখো যত যাই করো না কেন নীলকে পাওয়ার প্রচেষ্টায় আমি সর্বদা এক ধাপ এগিয়ে থাকবো। তিহু চলতি পথে থামল। মুন্নির দিকে তাকে তীক্ষ্ণ হেসে বলল, ইউ নো, আমার স্টুডেন্ট অফ ল ডিপার্টমেন্ট, সো কথার জোরে জেতা ইটস মাই প্রফেশন বেবস। আর কি বলে তুমি? নীলকে পাওয়ার প্রচেষ্টা? একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল তিহুর অধর জুড়ে। ফের বলল, তোমার জানা উচিত এই নুরাইন হক কখনোই কাউকে পাওয়ার জন্য পা বাড়ায় না, বরং সবাই এই নুরাইনকে পাওয়ার জন্যই এক পায়ে খাড়া হয়ে প্রস্তুত থাকে, যেমনটা নীল করছে। আর যেখানে আমি পা বাড়াইনি সেখানে এক ধাপ বা শতধাপ এগিয়ে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। বুঝেছো মিস চুন্নি? জিভ কাটল সে সংশোধনীর ন্যায়। ফের বলল, সরি মুন্নি। বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা সেখান থেকে প্রস্থান করলো তিহু। মুন্নি ক্রোধে রঞ্জিত রক্তিম নয়ন জোড়া স্থবির করলো তিহু যাওয়ার পানে। ফুসে উঠল সর্পিনীর ন্যায়। এদিকে রুমে আসছে নীলের মনে পড়লো গাছরা আর ফুলগুলোর কথা। সে আবারও সেগুলো আনার জন্য জেনা রুম থেকে বের হতে যাবে তৎক্ষণাৎ। ক্ষিপ্ত তিহু ধূপধাপ পায়ে রুমে প্রবেশ করলো। তাকে এমন রাগান্বিত দেখে নীল কিছু বলতেই যাবে তার আগে তিহু বলে উঠল, কি হলো, প্যারের মুন্নিকে মিস করছেন? মানে? তিহুর প্রশ্নটা পছন্দ হলো না, যেন কুদ্দ সৈনিকের ন্যায়। সে বলে উঠল, মানে আপনি বোঝেন না, দিনভর ডেটিং করেও তৃপ্তি হয়নি, আবার দেখার জন্য মন আকুপাকু করছে। এবার মেজাজ হারালো নীল। রেগে গিয়ে বলল, স্টপ টকিং লাইক ননসেন্স। এখন তো আমাকে ননসেন্স লাগবেই। যখন পেয়ারে মুনিকে গাছটা পরিয়ে দিয়েছিলেন তখন নিশ্চয়ই খুব ভালো লাগছিল, তাই না? তিহুর কথা এবার থামলো নীল। সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো, বলল, ওয়েট, কি বললা? তিহু নিশ্চুপ। নীল ফের বলল, আমি কাকে গাছটা পড়িয়ে দিয়েছে? তিহুর ধৈর্যেরা এবার বাদ ভাঙলো। ঘন হলো নিঃশ্বাস। ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় সে বলে উঠল, নাটক হচ্ছে? পেয়ারে মুনিকে গাছটা পরিয়ে আবার এখন নাটক হচ্ছে? হ্যাঁ, সেই মনে মিস্টার নীল, আমি ভেবেছিলাম আপনি অন্যদের মতো নন, কিন্তু আপনি তাদেরই মতো। ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ছি। তিহুর প্রথম কথাগুলো নীল রেগে গেলেও শেষের কথাটায় থমকালো সে। চোখ শুরু করে বলল, বউ? তিহু সজ্ঞানে নেই যেন। আর মনের ক্রোধান্বিত কণ্ঠে সে বলল, হ্যাঁ বউ। কে বউ? আমি বউ। কার বউ? আপনার। কথার মর্ম বুঝে থমকালো তিহু। ফিল সজ্ঞানে। একে একে মনে করতে লাগলো এতক্ষণ যাবৎ কি কি বলেছে সে। তৎক্ষণাৎ জিভ কেটে এক ঝলক নীলের দিকে তাকালো সে। লোকটার ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা স্পষ্ট। তিহুকে তাকাতে দেখে বাম ফ্রুটা সামান্য নাচিয়ে সে বোঝালো। বলো বলো। থামলো তিহু। দৃষ্টি হলো আরো তীক্ষ্ণ। বুঝলো নীল এতক্ষণ তার রাগের উছিলে একে একে তার পেটের কথা সব শুনে নিচ্ছিল, আর সেও গাছার মতন সব উগলে দিচ্ছিল। থমথমে মুখে সেখান থেকে প্রস্থান করতে গেলেই বাধা হলো নীল। চোখে অন্যরকম জুতি, ছোটে দুষ্ট হাসির রেখা। আরো গাঢ় করে ফিসফিস করে বলল, আর ইউ জেলাস? তিহু সবে দুকদম এগিয়েছে কি এগোয়নি। নীলের এমন কণ্ঠে থামলো সে। মুখে রাগি রাগি ভাব টেনে এনে বলল, আমার অত ফালতু সময় নেই। গুড। তবে তাকে অবাক করে দিয়ে পরক্ষণে তিহু ফের বলল, আমি জেলাসিতে নয়, জ্যান্ত কবর দিতে বিশ্বাসী। নীল থ বনে গেল তিহুর এমন কথায়। তবে পর মুহূর্তেই পরিবর্তিত হলো আনন্দ। বহুবার বাহবার সুরে ফিসফিসিয়ে বলল সে, দ্যাটস লাইক মিসেস খান সাহেবা, মাই ডিয়ার ওয়াইফি। তিহু ততক্ষণে রুম ত্যাগ করেছে, না হলে হয়তো সে দেখতে পেত একজন নীল চক্ষু কিভাবে মুগ্ধতার সাগরে অবগাহন করছিল তাকে নিয়ে। তিহু থুপথাপ পা ফেলে সোজা রাফার রুমে সামনে এসে থামে। কোনোরূপ অনুমতি না নিয়ে সোজা ঢুকে পড়ে ভেতরে। অবশ্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কেননা রাফার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। তবে ভেতরে ঢুকে হতচকিত হয়ে যায় তিহু, কেননা সেখানে রাফা আর নীরার সাথে উপস্থিত নিহিত। ছেলেটাকে এর আগে অনেকবার দেখলেও কখনো কথা হয়নি তার সাথে। তাই নিহিতকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠেছে।
তবে তাকে দেখে কোনরকম জড়তা ছাড়াই নিহিত বলে। আরে ভিতরে এসো। তিহু কিছুটা অপ্রস্তুতে হেসে রুমে প্রবেশ করতে নিহিত ফের বলে উঠছে, আমাকে দেখে চলে যাচ্ছিলে? আসলে কিসের আবার আসলে নকলে? আসলে বৌমনি কখনো তোমার সাথে কথা বলেনি তো, তাই হয়তো। ও এই ব্যাপার, হুম, এটা কোনো কথা? অ্যাকচুয়ালি আমি তো স্কোপ পাইনি কথা বলার, সেই জন্য। তারপর সে নিচে ডান হাতটা তিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমি নিহিত, ওয়াহিদ খান নিহিত, এবারে ছোট ছেলে। তিহু জবাবে নিজের হাতে এগিয়ে দেয়, হ্যান্ডশেক করে বলল। আমি নুরাইন হক তিহু। হ্যান্ডশেক শেষে নিহিত চিন্তিত ভঙ্গিমায় বলল, সে না হয় বুঝলাম, তবে তোমায় আমি ডাকবো কি? তার কথা জবাবে রাফা কিছু না ভেবেই বলল, ও মা, এ আবার কেমন প্রশ্ন? তুমিও বৌমনি ডাকবা? এই না না, আই থিঙ্ক আমি তোমার বয়সী, বৌমনি বলে একদম ভালো শোনাবে না। তুমি আমার নাম ধরে ডাকতে পারো। নুরাইন? ওরে বাবা, এত বড় নাম! এ তো আমার মনে হচ্ছে কতদিন ধরে শুধু মুখস্থ করা লাগবে। আমার আরো একটা নাম আছে, তিহু। তুমি চাইলে আমায় ওই নামে ডাকতে পারো। আমার সব ফ্রেন্ড আমাকে ওই নামেই ডাকে। এটা ঠিক আছে। তিহু এক ঝলক সবার দিকে তাকালো। সকলের পরিধান নতুন জামা, আজ সবার সাজগোজ দেখে এসে বলল, তোমরা কি কোথাও যাচ্ছ? আজকে তো উত্তরা একটা মেলা আছে, তুমি জানো না? আমরা তো ভেবেছিলাম তুমি ভাইয়ার সাথে যাবে, এজন্য কিছু বলি নাই। কই না তো, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কি বলো? আমি তো ভেবেছিলাম তুমি ভাইয়ার সাথে যাবে, এজন্যই তো রাফার নীরাকে বারণ করেছিলাম তোমার ওখানে যেতে। কেন, তোমাকে ভাইয়া কিছু বলেনি? তিহু মনে মনে মুখ বাঁকিয়ে বলল, উনি আমায় কি বলবেন? সারাদিন তো ওই চুনিটার সাথে ব্যস্ত ছিলেন। মুখে বলল, না, আই থিঙ্ক ওনার মনে নেই। তাহলে তুমি আমাদের সাথেই চলো, তোমাকে রেখে আমরা যাচ্ছি না, কি বলিস নীরা? নীরাও সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো, বলল, হ্যাঁ হ্যাঁ। এবার নিহত সম্মতি জানলো তাদের সাথে। তিহু বলল, মহাবিপদে। এদেরকে এখন কি করে বোঝাবে যে সে একটু আগে নিশে ঝগড়া করে এখানে এসেছে? তার কথা না শুনেও তিনজন মিলে হাঁটা লাগালো নীলের রুমের উদ্দেশ্যে। তিহু কি করবে বুঝতে পারলো না, দিক বেদিক হারিয়ে সে নিজেও এগিয়ে চললো তাদের দিকে। তাদের সাথে নীলের রুমের সামনে এসে থমকালো তারা। এই একটা মানুষকে জমের মতো ভয় পায় বাড়ির সকলে। একে অন্যের সাথে খুঁচিখুচি করতে লাগলো, কে রুমে আগে যাবে। কেউ সাহস করে দরজা টোকা দিতেও পারছে না। রাফা নিহিতের দিকে তাকিয়ে বলল, খুব তো চটপাট দেখাচ্ছিলা, এবার যাও গিয়ে বলো বৌমনিকে আমরা সাথে করে নিয়ে যেতে চাই। মারবো টেনে এক চর। তোর এত সাহস থাকে তাহলে তুই জানা। আমি কখন বললাম আমার অনেক সাহস? বরং তুমি তো বেশি ভাব নিয়ে আসলে। তারা যখন এমন ঝগড়ায় ব্যস্ত তখনই হুট করে দরজা খুলল নীল। তাদেরকে দরজার সামনে এমন দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কুচকাল। অন্যদিকে তাকে দেখে অপ্রস্তুত হয়ে বোকার মতো দাঁত কেলিয়ে হাসল নিহিত। নীল সন্ধিহান দৃষ্টিতে বলল, কি হলো? এইভাবে ক্যাবলার মতো হাসছিস কেন? আসলে ভাইয়া হয়েছে কি, ওই যে কি হয়েছে? তৎক্ষণাৎ পেছনে এসে দাঁড়ালো তিহ। তাকে দেখে নীল নিহিতের দিকে তাকিয়ে বলল, তুই কি বলবি নাকি আমি চলে যাব? আসলে ওই যে উত্তরায় একটা মেলা হচ্ছে না ভাইয়া, আমরা না বৌমনিকে সাথে করে নিয়ে যেতে চাই। এক নাগারে কথাগুলো বলে দম নিল রাফা। নীল তিহুর দিকে চেয়ে থেকে রাফার উদ্দেশ্যে বলল, ওকে, তোর রেডি হয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। সবাই আনন্দে লাফিয়ে উঠল। নীল তাদের কথা একেবারেই রেখেছে দেখে। অতঃপর তিহুর দিকে ফিরে রাফা বলল, বৌমনি তুমি রেডি হয়ে নাও, আমরা আসছি। সেখান থেকে চলে গেল তারা। তিহু মুখ কুচকে তাকালো নীলের দিকে। নীল তার পাশ কেটে যেতে যেতে বলল, প্লিজ শাড়ি পরবে না সাহেবা?
তিউ একই ভঙ্গিমায় তার দিকে তাকালো। নীল আর কোনো দিকে না তাকে সোজা দাম্ভিকতা বজায় রেখে হেঁটে চলে গেল, যেন সে কিছুই জানে না। নীল গাড়িতে অপেক্ষা করছে বেশ অনেকক্ষণ হলো। হঠাৎই আনমনে একবার মহলের দিকে তাকাতে দৃষ্টি আটকে গেল তার। তিউর পরনে ডার্ক মেরুন কালার পাকিস্তানি থ্রেপেস, যার ভাঁজে ভাঁজে সূক্ষ্ম এমব্রয়ডারি কারচুপি, হালকা রজকে আবৃত অথচরা ডাকু ডাকু চোখ দুটোতে চিকন করে দেওয়া আইলাইনার একেবারে সাধারণ, তবে নীলের চোখে তা অসাধারণত্ব কেউ ছাপিয়ে যাচ্ছে। অপলক সেদিকে তাকিয়ে থাকাকালে হঠাৎ নিহিত এসে গাড়ির গ্লাসে আলতো করে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া তোমরা কি গাড়িতে যাবা? না মানে আমি চাচ্ছিলাম ভাইকে যেতে। নিহিতের ধাক্কায় ধ্যান ভাঙল নীলের। সম্বিত ফেরার ন্যায় সে বলল, না না, বাইকে করে একদম যাওয়া চলবে না, সোজা গাড়িতে গিয়ে বস। নিহিত মন খারাপ করে গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণের মাঝে সেখানে উপস্থিত হলো রাফা আর তিহু। নীরাকে দেখতে না পেয়ে নীল বলল, নীরা কোথায়? রাফা গাড়িতে উঠে বসতে বসতে বলল, আর বলো না ভাইয়া, লাস্ট মোমেন্টে এসে তার এক বান্ধবী তাকে ফোন দিয়ে বলেছে কাল তার কেমিস্ট্রি এক্সাম আছে, ক্লাস টেস্ট তাও। সে অত্যন্ত সিরিয়াস, সেই জন্যই আর যাবে না। বৌমনি কত করে বলল। পড়াশোনার ব্যাপারে নীল সর্বদাই অত্যাধিক তৎপর, তাই আর বেশি কিছু বলল না সে। তিহু রাফার পাশে বসতে যেতে নিতেই নিহিত বলল, তুমি এখানে বসছো কেন? তোমার না ভাইয়ের পাশে বসা কথা? তিহু মুখ কুচকে তাকালো নীলের দিকে। নীল স্টিয়ারিং এ হাত রেখে বলল, নিহিত, যা করবি দ্রুত কর, আমার হাতে টাইম নেই। তিহু বুঝলো এখনো রাগারাগি করাটা ঠিক হবে না, তাই এক প্রকার বাধ্য হয়ে সে গিয়ে পাশে নীলের পাশে বসলো। নীল এক ঝলক তার দিকে তাকিয়ে ছোট চেপে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। অজ্ঞাত কন্যার ফোন নিয়ে রাউফিন পড়েছে মহাবিপাকে। একের পর এক কল এসেই চলেছে, তাতে বিরক্ত হয়ে এবার ফোনটা সাইলেন্ট করার জন্য সেটিংয়ে হাত নিলেও সে স্ক্রিনে এক ঝলক তাকিয়ে সাইলেন্ট মুড অন করে ফের মনোনিবেশ করলো গাড়ি চালনায়। হঠাৎই ভ্রু কুচকে আসলো তার। মনে হলো ফোনটার লক স্ক্রিন, সে বহু কাঙ্ক্ষিত কিছু দেখেছে সে। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিয়ে একবার অন করতে তার সামনে দৃশ্যমান হল এক শ্যামকোনা সুশ্রী মুখশ্রী কিয়ৎকান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলো রাফেল। চেনার সঙ্গে সঙ্গেই স্টিয়ারিংয়ে থাকা হাতটা থমকে গেল। হলো তার শিথিল হলো কুঞ্চিত হৃদয়, আকুল হলো দৃষ্টি। ফিসফিসিয়ে সে বলে উঠল, মাহা। মাহা? হ্যাঁ মাহাই তো, তার শ্যামাঙ্গিনী মায়াবিনী, তার হৃদয় হরণী। তবে ফোনটা মাহার। তাহলে কি তখনকার মেয়েটা মাহাই ছিল? শিট শিট শিট। স্টিয়ারিং এর উপর রাখা হাতটা দিয়ে সজোরে হাতে আঘাত করলো রাফিন। এত বড় ভুল তাকে দিয়ে কিভাবে হলো বুঝতেই পারল না সে। সারা শহর জুড়ে যাকে খুঁজে পারলো তাকে এতটা কাছাকাছি দেখেও চিনতে পারলো না। কি করে এতটা বেকুবের মতো কাজ করলো সে? নিজের উপরে নিজেরই রাগ হলো রাফিনের। অবশ্য এটা স্বাভাবিকই, কেননা মার সাথে তার শেষ দেখা হয়েছে আজ থেকে আরও বছর 5 আগে, যখন মাহা নিতান্তই কিশোরী আর এখন 19 বছরের সুশ্রী তরুণী। প্রথম দেখায় তাকে চিনতে না পারাটাই স্বাভাবিক, তবে তাও নিজের উপর অভিযোগের শেষ নেই রাফিনের। কেন 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 চিনল না নিজের প্রেয়সীকে? গাড়ির গতি মন্থর আরও কিছু মুহূর্ত, তারপরেই তারা পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। তাই আপাতত গাড়িটা ধীরে ধীরে চালানোই যুক্তিযুক্ত মনে করছে নীল। এদিকে তিহু থা মেরে বসে আছে সেই তখন থেকে। নীলের তীক্ষ্ণ দৃষ্টি বারংবার তিহুর মিষ্টি মুখশ্রীতে নিবদ্ধ হচ্ছে, চাইলেও নিজেকে সামলাতে পারছে না নীল। হঠাৎই তিহু এক ঝলক তার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফেরলো নীল। মনোনিবেশ করলো ফের ড্রাইভিংয়ে, তবে সেটা শুধু লোক দেখানো। তার মন পড়ে আছে এখনও তিহুর আরক্তিক মুখশ্রীতে। এদিকে ব্যাক সিটে লেগেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। নিহিত কথায় কথায় রাফাকে ভাঙাচ্ছে, আর রাফাও খেপছে স্বভাবত। শেষমেশ না পেরে মেজাজ হারিয়ে রাফা নখ বসিয়ে দিল নিহিতের হাতে। বেচারা ব্যথা কুকিয়ে উঠে যখনই তাকে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ গাড়িতে ব্রেক কষল নীল। অর্থাৎ গন্তব্যস্থলে পৌঁছেছে তারা। নিজের উদ্দেশ্যে সফল হতে না পেরে মুখ কুচকালো নিহিত। রাফা দ্রুত গাড়ি থেকে নেমে তাকে ভেংচি কেটে এগিয়ে চলল নীলদের সাথে। মেলায় এসে থমকালো তিহু। এর আগে কখনো এমন লোক সমাগম দেখেনি সে। অবশ্য টেলিভিশন আর মোবাইল ফোনে এমন জিনিস অহরহ, তবে বাস্তবে ক্ষেত্রে কখনোই নয়। এমন জায়গায় আসা হয়নি তার। রক্ষণশীল পরিবারের মেয়ে কিনা
মনে পড়ে সেবার ডাভিতে চান্স পাওয়ার পরও বাবা বিশেষ করে চাচার তাকে আসতে দিতে চায়নি। তবে তিহুর মায়ের কথায় আর মাহার উপর ভরসা রেখেই এক প্রকার এখানে আসতে পেরেছে সে। নয়তুবা ডাভিতে ল পড়ার ইচ্ছা পুরোটা জলাঞ্জলি যেত তাহার। এত লোকজনের মধ্যে অতি ক্ষুদ্র জীব সে। তবে হঠাৎই খেয়াল করে তার নরম কোমল হাত কারো শক্ত বন্ধনে আবদ্ধ। পাশে না তাকে বুঝতে পারে গম্ভীর পুরুষটির উপস্থিতি। তিহুর বেশ লাগছে, ইচ্ছে করছে মেলার প্রতিটি জিনিস নিজ হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখতে। একটা চুড়ির দোকানের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ছোটবেলা থেকেই শাড়ি আর চুড়ি এই দুইটা জিনিসের প্রতি গভীরভাবে আসক্ত সে। অবশ্য প্রতিটি বাঙালি মেয়ের অত্যন্ত শখের জিনিস এই দুটি। তিহুর সঙ্গে সেখানে গেল নীল। নিজেও নেতা হওয়ার দরুন তাকে সবাই জায়গা তত একটা দেখাই যায় না। তবে আজ প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন। অবশ্য সন্ধ্যা নেমে আসা এত লোকজনের ভিতর তার উপস্থিতি ততটা লক্ষ্যগত নয়। বাহারি রকম চুড়ির মেলা বসেছে সেটা। রেশমি চুড়ি, কাচের চুড়ি, হাজারটা চুড়ি সেই সাম্রাজ্যে মুগ্ধ তিহু নয়ন জোড়া। হঠাৎই তা আটকালো একজোড়া গাঢ় নীল রঙা কাচের চুড়িতে। সেই চুড়ি জোড়ার দিকে হাত উঁচিয়ে দেখাতেই দোকানের ছেলেটা সেগুলো হাতে এনে তিহুকে পরাতে যেতে এক লম্বায় সেগুলো নুফে নিল নীল। অতঃপর নিজেই সযত্নে এগুলো পরিয়ে দিল তিহুকে। তিহু চোখ সরু করে মুচকি হেসে তাকালো নীলের পানে। লোকটা কি জেলাস? হা, যাই হোক, তাকে এই রূপে বেশ লাগছে তিহুর। চুরির সাথে একজোড়া পাথরের দুলো কিনল তিহু, সেগুলো নিজ হাতে তাকে পরিয়ে দিল নীল। অতঃপর রাফা আর নীরার জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা সারলো কপতি। কেনাকাটার পাট চুকে তিহু সোজা এগিয়ে চলো সামনে ফুচকা স্টলের দিকে। ফুচকাওয়ালা লোকটা তিহুর পরিচিত। ভার্সিটির সামনে প্রতিদিনই ফুচকা বিক্রি করেন তিনি। তিহুকে দেখে আন্তরিক হেসে সে বলল, কি ব্যাপার মা এখানে? এই তো আঙ্কেল, ঘুরতে এলাম। ফুচকাওয়ালা আশেপাশে তাকিয়ে বলল, মা নাই? না আঙ্কেল, আমি অন্য একজনের সাথে এসেছি। ও আচ্ছা, তো তুমি প্রতিদিনের মতো ঝাল ফুচকা খাবে তো? তিহু মাথা নেড়ে সম্মতি দিতে তিনি ফুচকা তৈরির কাজ শুরু করলেন। এদিকে হঠাৎই দ্রুত পায়ে এগিয়ে আসলো নীল। তিহুকে সেখানে দাঁড়িয়ে ফুচকার জন্য অপেক্ষা করতে দেখে রাগী কঞ্চে বলল, এখানে আসছো বলে আসবো না স্টুপিড? তিহু এক ঝলক তার দিকে তাকালো। অতঃপর এমন একটা ভাব হলো যেন তার কোনো দোষই নেই। এদিকে ফুচকা তৈরির কাজ শেষে ফুচকাওয়ালা তিহুর কাছে ফুচকার প্লেটটা দিতেই ভক্তি ভরে সেটি খেতে শুরু করলো তিহু। নীল শুধু উফরু কুচকে তাকে এলো সেথায়। খাওয়ার মধ্যিখানে নীলকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তিহুর মস্তিষ্কে। সামান্য দুষ্টু হেসে সে নীলের দিকে ফিরে নরম কোমল মিষ্টি কঞ্চে বলল, একটা খাবেন প্লিজ? তার কণ্ঠে যেন আবেদন ছড়ে পড়ল মাধুর্যময়। সেই কণ্ঠকে নীল শত চেষ্টাও প্রত্যাখ্যান করতে পারল না। গাম্ভীর্য বজায় রেখে সে তাকালো। তিহু মুচকি হেসে একটা ফুচকা এগিয়ে দিল তার দিকে। গম্ভীর নীল সেটা গ্রহণ করলো ঠিকই, তবে মুহূর্ত কয়েকের মাঝেই তার চেহারায় আসলো আমূল পরিবর্তন। ঝালের তোপে চোখ মুখ লাল হয়ে গেছে তার। তিহু তার এমন অবস্থায় ঠোঁট চেপে মুচকি হাসলো। সে খুব ভালো করেই জানে নীল ঝাল খেতে পারে না, আর ফুচকাতেও আজকে ঝাল খুব ইচ্ছে করেই এমনটা কাণ্ড ঘটিয়েছে সে। মুখ চেপে হাসতে থাকা তিহুর দুষ্ট হাসির হঠাৎই গায়েব হয়ে গেল যখন দেখলো নীলের পুরো মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ দুটো দিয়ে যেন অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছে। তার এই করুণ অবস্থায় অনুশোচনার সাগরে ডুব দিল তিহু। নিজের কাছে বেশ খারাপ লাগলো। ঝাল প্রেমী হওয়া সত্ত্বেও আজ ঝালে বেশ বেগ পেতে হয়েছে তাকে। সেখানে নীল তো ঝাল খেতেই পারে না। কি করবে বুঝতে পারলো না তিহু। দিক বেদিক হারিয়ে অসহায় কণ্ঠে সে বলল, ঝালটা কি বেশি লেগেছে? অতঃপর আশেপাশে চেয়ে পানির সন্ধান করতে লাগলো সে। সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা শরবতের দোকান দেখে দ্রুত সেটিকে এগিয়ে যেতে গেলেই হাতে কারো প্রবল বাঁধনের টান অনুভব হয় তার। পেছন ঘুরে দেখতে পায় নীল শক্ত হাতে আবদ্ধ করে রেখেছে তার ডান হাতটা। তিহু ভীতু কণ্ঠে কিছু বলতে যাওয়ার আগে নীল তাকে সেখান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা নির্জন স্থানে নিয়ে গেল। মেলা থেকে বেশি দূরে না হয় কোলাহলপূর্ণ স্থানটি গোধূলি রক্তিম আলোয় আলোকিত, তবে লোকজন একদমই নেই সেথায়। তিহু অসহায় কণ্ঠে বলল, এখানে আনলেন কেন? পানি আনতে যাচ্ছি।
তার কথা শেষ হলো না, হঠাৎই নিজের নরম কোমল অধরে কারো আকস্মিক আক্রমণে কম্পিত হলো তার তরু দেহ। থরথরিয়ে কেঁপে উঠল ক্ষীণকায়া, ছন্দ হারালো যন্ত্রটা, হৃদযন্ত্রটা। ঘটনার আকস্মিকতায় মনে হলো চোখ দুটো এখনই কোটর থেকে বের হয়ে আসবে তার। মুহূর্তেই কয়েকের মাঝে অনুভূত হলো কোমরে কোনো শক্তপোক্ত পৌরুষিক স্পর্শ। মনে হলো ভূমি থেকে সামান্য উপরে হাওয়ায় ভাসছে সে। সময় বয়ে যায়, তবে তার মাঝে ঘটা অনেক ঘটনার রেশ মন মস্তিষ্কে দোলা দেয়। কারণ হয়ে ক্ষণে ক্ষণে লুকায়িত লাজুক হাসির। এই যেমন সেদিনকার ঘটনার পর প্রায় সপ্তাহ খানেক অতিবাহিত হয়েছে, তবে এখনও তা তিহুর মন মস্তিষ্ক আজর কেটে রেখেছে সদ্য লাগা কাঁচা ঘায়ে ন্যায়। এখনও ঠিকমতো নীলের সামনে যেতে পারে না সে, আগের মতো তর্ক করতে পারে না। কোনো এক অজ্ঞাত কারণে মাথা নুয়ে আসে, আরক্তিম হয়ে ওঠে মুখশ্রী। ইউনিভার্সিটি ক্লাস শেষে সেখান থেকে কিছুটা দূরে একটা সবুজ মণ্ডিত ক্যাফের বহিঃপ্রাসে বসে আছে দুই অন্তরঙ্গ সঙ্গিনী, তিহু আর মাহা। রিশাদ আজ অনুপস্থিত। তিহু আনমনে গুনগুনিয়ে গান করছে, মাঝে মাঝে ঠোঁটের কোণে ফুটে উঠছে লাজুক হাসি। অন্যদিকে মাহা সিরিয়াস ভঙ্গিতে বসে আছে, চোখ মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। তিহু এক ঝলক তার দিকে তাকালো, মেয়েটি এখনো দুশ্চিন্তায় মগ্ন দেখে এবার বেশ রাগান্বিত হলো তিহুর। তার উদ্বিগ্নতার কারণ বেশ ভালোভাবে জানা তিহু, যদিও প্রথমে সেটা তিহু বিশ্বাস করেনি। বিশ্বাস না করে স্বাভাবিক, কেননা মার ভাষ্য মতে আজ প্রায় 5 বছর 5 পর তার পুরাতন প্রেমিক ফিরে এসেছে, এমনকি তার সাথে দেখা করতে চায় পর্যন্ত। ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছে তিহুর কাছে। এমনটা কি আদৌ সম্ভব? যে ব্যক্তির সঙ্গে 5 বছর ধরে মাহার কোনো যোগাযোগই নেই, সে হুট করে ফোন দিয়ে বলছে তার সাথে নাকি সে দেখা করতে চায়। তবে সবচেয়ে অদ্ভুতর বিষয় হচ্ছে লোকটির কাছেই নাকি মাহার ফোন। কিভাবে গেল সে সম্পর্কে অবশ্য তিহু অবগত, তবে কেন জানি ব্যাপারটা বিশ্বাসযোগ্য লাগছে না। এদিকে চিন্তায় চিন্তায় মাহার অবস্থা খারাপ। বেচারির যেখানে রাউফিন নামটা শুনলেই হৃদযন্ত্রটার নৃত্য দ্বিগুণ বেড়ে যায়। নব কিশলয়ে লাগা ঝড়ো হাওয়ার ন্যায় কম্পিত হয় হাত পা। সেখানে সেই মানুষটা আজ 5 বছর পর বাদে তার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়। ভাবতে অস্থিরতায় চেয়ে যাচ্ছে চারিপাশ। তিহু একবার হাত ঘড়িটার দিকে তাকালো। তারা লাস্ট পিরিয়ডে ক্লাস মিস করে এখানে বসে আছে। অতিবাহিত হয়েছে প্রায় অর্ধ ঘন্টা। বিরক্ত হয়ে এসে মাহার উদ্দেশ্যে বললাম, কোন আবালে ফোন দিয়েছিল গড নোস, আর সেই জন্য তুই এখানে এসে আমাকে বসিয়ে রেখেছিস। গালাগালটা কি তোকে দেব নাকি তাকে দেব বুঝতে পারছি না আমি। ওটা রাউফিনই ছিল, আম ড্যাম শিওর। আমি ওর কণ্ঠস্বর খুব ভালোভাবে চিনি। ওরে আমার লায়লা রে, তা তোমার মজনু যখন তোমার সামনে এসেছিল তখন চিরনি? তখন তো ও তোকে হেল্প করতে চেয়েছিল, তখন তুই কণ্ঠস্বর চিনতে পারিসনি? মা চিন্তা পড়ে গেল। আসলেও তো তখন তো রাউফিন ওর সাথে কথা বলেছিল, ওকে হেল্প করতে চেয়েছিল, তাও কেন চেনেনি তাকে? খানিক ভেবেচিন্তে সে উত্তর দিল, না চেনাটাই নর্মাল, কেননা ওর সাথে আমার দেখা হয়েছিল আরও 5 বছর আগে। আর তাছাড়া ওর কোনো ছবিও আমার কাছে নেই। চেহারা তো বলতে গেলে আমি গুলিয়ে খেয়ে ফেলেছি। ও আমাকে পরিচয় না দিলে আমি কখনোই চিনব না ওকে। আর রইল বাকি কণ্ঠস্বর, আমি তখন ততটা খেয়াল করিনি। তবে ফোনে যখন ও আমাকে মাহা বলে ডাক দিল না, তখন আমার আর কোনো কনফিউশন থাকলো না যে ওই রাউফিন। তিউ এতক্ষণে হা হয়ে মাহার কথাগুলো শুনছিল। ইস, কি ভালোবাসা! তার ব্যাচমেট সবার জীবনই এমন একটা আচ্ছা অতীত আছে, শুধুমাত্র সেই ব্যতীত। এই জন্যই তো রিশাদ প্রায়শই বলে মানুষ। আসলেও এগুলো যদি মানুষের অস্তিত্বের প্রমাণক হতো, তাহলে সে নির্ঘাত মানুষের কাতার থেকে বাদী পড়ত। যাই হোক, মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে একবার মাথা ঝাঁকিয়ে সে মাহার উদ্দেশ্যে বলল, তাহলে আর কি, তুই তোর মজনুর জন্য ওয়েট করতে থাক। আমার বাবা ঘুম আসছে, চোখে মুখে পানি দিয়ে আসি আমি বরং। টিউ উঠে দাঁড়ালো, কিছু দূর এগিয়ে গিয়ে ফিরে এসে বলল, তুইও কোল্ড কফি নিবি তাই না? মা সামান্য মাথা ঝাঁকালো। টিহু মুচকি হেসে এগিয়ে চলল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে কোল্ড কফির অর্ডার দিয়ে মাহার বসার স্থানটার দিকে যাচ্ছিল তিহু। হুট করে পদচালনার
থেমে যায় তার যখন দৃশ্যমান হয় মাহার সামনে চেয়ারটাতে যেখানে সে বসেছিল সেখানে একজন প্রাপ্তবয়স্ক সুঠামদেহী পুরুষ। উল্টো দিকে ঘুরে বসা দরুন তিউ শুধুমাত্র তার পিঠটা দেখতে পাচ্ছে। তবে মুহূর্তে এসে নিশ্চিত হয়ে গেল এটাই রাউফিন, কেননা মাহার মুখের ভাবসাব সেটারই প্রমাণক হিসেবে কাজ করছে। তিহু আর এক মুহূর্ত দাঁড়ালো না। এতদিনকার জমিয়ে রাখার সব ক্ষোভ মিটিয়ে সে দিতে সব ধূপধাপ পায়ে এগিয়ে চলল সেদিকে। রাউফিনের পেছনে এসে থমকালো সে। বড় একটা নিঃশ্বাস নিয়ে এক নাগারে বলতে শুরু করলো, আপনি তাহলে সেই রাউফিন কি বাউফিন? হ্যাঁ, হোয়াট এভার। আপনি তো সেই না যার একটা ফোঁস করে ওঠা মা আছে, বোঝে কম, চিল্লায় বেশি। আর আপনিও তো মাম্মাস বয়। এতদিন পর আমার বান্ধবীর কাছে কি, হ্যাঁ এখন কি আবার নতুন ফোন দিয়ে আছেন মা ছেলে মিলে আমার বান্ধবীকে ফের অপমান করার? শুনুন মিস্টার, আপনার থেকে 1000 গুণ হ্যান্ডসাম আর সুন্দর পাত্র অপেক্ষা করছে ওর জন্য। এমএইচ আর গ্রুপস অফ কোম্পানিজের নাম তো শুনেছিনি, তাই না? সেটার সিইও মাহমুদুল হক, তার ফিয়ন্সেও। তাহলে বুঝতেই পারছেন কোথায় আপনি আর কোথায় সে। আপনার মতো ডেট ওভার মালকে আর যেন কখনো আমার বড় যার সাথে পাশে না দেখি। হ্যাঁ, চলেন ফোটেন। তার এমন কথায় মাহা বারংবার তাকে ইশারা করছে থামতে, তবে তাতে কোনো হেলদোল নেই তিহুর। এক নাগারে কথাগুলো শেষ করে তবেই থামল সে। তার কথা শেষ হতেই রাউফিন একবার তার দিকে তাকালো, ফিরল, সঙ্গে সঙ্গে চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম তার। একটা ঠোক গিলে দিল সে, বলল, ব্রাদার তুমি এখানে? তিহু তাকে ব্রাদার কেন বললো? সূক্ষ্ম ভাঁজ তৈরি হলো মাহার ভ্রুদার মধ্যখানে, বিচলিত হলো খানিক। আর এদিকে এতক্ষণ নিজের লাগামহীন কথাবার্তার জন্য লজ্জায় পড়ে গেল তিহু। লজ্জায় পড়াটাই তো স্বাভাবিক, কেননা কথায় কথায় সে মাহাকে তার ফিয়ন্সে বলে ফেলেছে যে। এদিকে দুই সঙ্গিনী যখন অদ্ভুত চিন্তার সাগরে ডুবে, তখনই চেহারায় কোনো হেলদোল নেই রাউফিনের। তার নিশ্চিন্ত থাকার কারণ একটাই, মাহার গ্যালারিতে মাহা আর তিহুর বেশ অনেকগুলো ছবি সে দেখেছে। প্রথমে দেখেই অবশ্য সে নিজেও অবাক হয়েছিল, তবে পরক্ষণেই সবটা পরিষ্কার হয় তার সম্মুখে। সে বুঝতে পারে তিহু মাহার সেই তথাকথিত বেস্ট ফ্রেন্ড, যার কথা রাউফিন জানতো তবে কখনো দেখা হয়ে ওঠেনি। তিহুর একটা শুকনো ঠোক গিলে অপ্রস্তুত হেসে বলল, ব্রাদার বললে না যে এখানে কি করো? রাউফিন আটশাট বেঁধে এসেছে। সে খুব ভালো করে জানতো এখানে আসলে তিহুর সঙ্গে দেখা হওয়ার চান্স শতভাগ, তাই বুদ্ধি খাটিয়ে সে বলল, এই তো তোমার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। পরে শুনলাম তুমি এই ক্যাফেতে, তাই চলে আসলাম তোমাকে নিতে। আর নীলও আজকে একটু ব্যস্ত, কী সব মন্ত্রীদের সাথে মিটিং আছে বললো, তাই আমি আসলাম। ও, তিহু দ্রুত এখান থেকে কেটে পড়ার চিন্তা ভাবনায় আছে। হাজার হলো সে একটু আগে যে কথাগুলো বলেছে তাতে লজ্জায় হয়তো মাহার করুণ অবস্থা। তার সামনে থেকে এখন এনাকে নিয়ে চলে যাওয়াটাই উত্তম, কিন্তু লোকটা এখানে এসেছে, তার উপর তিহুর সাথে আবার তার খুব ভাব, একটা পাতানো ভাই বোনের সম্পর্ক আছে বলতে গেলে। তারপর মাহাও তার বেস্ট ফ্রেন্ড, এমন কাছের দুজন মানুষ সামনাসামনি, তাদের মধ্যে একটু আলাপচারিতা না করে দিলে হয়? তিহু সামাজিক বজায় রাখার দরুন বলল, ব্রাদার। তিহু মাহার দিকে ফিরে বলল, মিট মাই বেস্ট ফ্রেন্ড তাসফিয়া মাহা। রাউফিন হেসে মাহার দিকে তাকিয়ে ডান হাতটা বাড়িতে বলল, ও নাইস নেম। মা বুঝতে পারছে রাউফিন চালাকি, তবে এই মানুষটা তিহুর ভাসুর ভেবে কেমন লাগছে তার। তার মানে তিহু এতদিন এই মানুষের সাথেই তার মলিন হাসি রেখা বেঁচে উঠল মাহার ঠোঁটের কোণে। বোকা তিহু যদি মানুষটাকে চিনত। এদিকে রাউফিন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে, আর মাহা চিন্তার অতল গভীরে। ব্যাপারটা দৃষ্টিকটু লাগলো তিহুর। মাকে আলতো ধাক্কা দিয়ে বলল সে, কিরে কই হারিয়ে গেলি? এটাই হচ্ছে আমার ব্রাদার, হ্যান্ডশেক কর। মা নাচে তো হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। রাউফিন মুচকি এসে বলল, আমি মাহমুদুল হক রাউফিন, এমএইচআর গ্রুপ অফ কোম্পানির সিইও, সেই সাথে তিহুর ব্রাদার। রাউফিন নামটায় থমকালো তিহু। তাহলে এনার নাম রাউফিন ছিল আর বোকা মাহা ভেবেছে এটাই সেই রাউফিন। বোকার ডিম একটা। এমন উজবুক কর্মকাণ্ডে মনে মনে তাকে হাজারটা অবজ্ঞা করল তিহু। অতিবাহিত হয়েছে বেশ কিছুক্ষণ। এতক্ষণ অনেক আলাপচারিতা চালিয়ে তারা আলাপচারিতা বলতে তিহু বলেছে আর তারা শুনেছে। তারা বলতে শুধু মাহা, কেননা রাউফিনের দৃষ্টি মনোনিবেশ শব্দ মাহাতে নিবদ্ধ ছিল। হঠাৎই হাত ঘড়ির দিকে তাকিয়ে মাহা বলল,
আজকে তাহলে আমি যাই, আর টাইম নেই, অনেক দেরি হয়ে গেছে। বলে সে উঠে দাঁড়াতে রাফিন উঠে দ্রুততার সহিত বলল। কোথায় যাচ্ছ? চলো আমি ড্রপ করে দেব। পরক্ষণে নিজের কথা নিজেই লজ্জা পেল সে। তিহুর সামনে এমন হ্যাংলামো করলো, কিন্তু তিহু তত একটা খেয়াল করেনি ব্যাপারটা। তবুও রাফিন সাফাই গাওয়ার স্বরে পড়ল। মানে আসলে আমরা তো বাসায় যাচ্ছি, তাই ভাবলাম আপনাকেও নিয়ে। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে মাহা বলল। তার দরকার হবে না, আমি একা একা চলাচলে অভ্যস্ত। ইনফ্যাক্ট অন্য কেউ আমার সঙ্গ দিলেও এখন খারাপ লাগে। আর এমনিতেও আপনাদের যাওয়ার রাস্তা আর আমার যাওয়ার রাস্তা সম্পূর্ণ ভিন্ন, বিপরীত। এত ফিলোসোফার মার্কা কথা বলার কি দরকার? চল তোকে ড্রপ করে দিয়ে আমরা যাব। তিহুর কথায় রাফিন সায় জানালো মাহা বিরোধিতা প্রকাশ করে বলল। একদমই দরকার নেই, দেখছিস না বেলা পড়েছে, তোরা বরং যা, আমি রিক্সাতে করে চলে যেতে পারবো। কি আর করার, রাফিন আর তিহু বেরিয়ে পড়লো সেখান থেকে। তিহু কিছুক্ষণ হলো অদৃশ্য হয়ে গিয়েছে, তবে রাফিন একটু ধীরেই হাঁটছিল মাহার সমান্তরালে যাওয়ার জন্য। নিজের প্রচেষ্টায় সফল হতেই মাহার কানের কাছে সামান্য ঝুঁকে সে বলল। কথাটা যখন সিস্টার বলছেই, তাহলে সেটা সত্য করার দায়িত্ব তো আমার। তৈরি থাকিয়েন ম্যাম, কিছুদিনের মধ্যেই আপনাকে আমার অর্ধাঙ্গিনী করব। নিঃশ্বাস আটকে আসলো মাহার। থমকালো পথাচারণ। বিস্ফোরিত নয়নে রাফিনের দিকে তাকাতে মুচকি হেসে হেলে দুলে সেখান থেকে প্রস্থান করলো রাফিন। গাড়িতে বসে উসকুস করছে তিহু। ড্রাইভিং সিটে বসে আছে রাফিন। মূলত সেই কারণেই এত অস্থিরতা। তখন কত কিছু না বলে ফেললো তাকে, সাথে কি আর নীল তাকে স্টুপিড বলে? ঠিকই বলে। এদিকে লুকিং গ্লাসে তার এমন অবস্থা দেখে মুচকি হাসলো রাফিন। তবে তিহুকে এই রূপে একদমই ভালো লাগছে না তার। তাই সে বদ্ধ গাড়ির গুমট ভাবটা কাটানোর জন্য বলল। কি ব্যাপার সিস্টার, তোমাকে চিন্তিত লাগছে? এনি প্রবলেম? তিহু এতক্ষণ আনমনেই ছিল। রাফিনের এমন কথা অপ্রস্তুত হেসে বলল। না না, তেমন কিছু না, আসলে তখন তোমাকে এরকম বলে ফেলেছি তো তাই। রাফিন দক্ষ হাতে গাড়ি চালানো করতে করতে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল। সিস্টার, তুমি তখন কি জানি একটা বলছিলে না, রাউফিন নাকি কে সে? আসলে ব্রাদার, আই এম রিয়েলি সরি। আসলে আমি জানতামই না যে তোমার নামও রাফিন। ইটস ওকে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি কার কথা বলছিলে। আসলে ব্রাদার, আমার ওই যে বেস্টুকে দেখলে না, ওর এক্স এর নামও ছিল রাফিন, কিন্তু ওর ক্যারেক্টার একদমই তোমার মতো না। বেটা একটা খচ্চর। ওই ব্যাটার জন্য আমার বান্ধবীটা কত কান্নাকাটি করেছে। এবার যদি ওনাকে সামনে পাই না, পুরো সানডে মানডে ক্লোজ করে দেবো। তিহুর কথা রীতিমতো ভীষণ লাগলো রাফিনের। তিহু যাকে না জেনে কথাগুলো বলেছে সে তো সে নিজেই। এদিকে তার এমন অবস্থা দেখে তিহু বলল। আরে ব্রাদার, তোমায় বলিনি তো, ওই ব্যাটাকে বলেছি। বুঝেছি, কিন্তু সিস্টার তুমি আমাকে বলো তো, তোমার কেন এত রাগ তার উপর? ওই ব্যাটা যা করেছে সেটা শুনলে তোমারও রাগ হবে। অবশ্য তুমি তো মাহার লাভ স্টোরি সম্পর্কে কিছুই জানো না। তা বলো তাহলে শুনি। সত্যি শুনবে? হ্যাঁ তুমি বলো। ঠোঁট চেপে দুষ্টু হাসলো রাফিন। হাজার হলেও অন্যের মুখে নিজের লাভ স্টোরি শোনার মজাটাই আলাদা। এদিকে তার থেকে সম্মতি পেয়ে বোকা তিহু বলতে শুরু করলো। সময়টা আজ থেকে 5 বছর আগে। তখন আমরা দুজনেই নবম শ্রেণীতে পড়ি। বলা বাহুল্য, মাহা আমার ফ্রেন্ডশিপ হয়েছে মাধ্যমিক লেভেলে। আমরা দুজনেই তখন 6ষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে সবে 7ম শ্রেণীতে উঠেছি। যাই হোক, নবম শ্রেণীতে পড়াকালে আন্টি অর্থাৎ মাহার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। একটা অপারেশনের জন্য কিছুদিন ঢাকায় থাকতে হয়। মাহার এক আন্টির বাসা ঢাকায় হওয়ায় তারা প্রায় বছরখানেক সেখানেই ছিল। তো নতুন করে মাহা আবার ঢাকার একটা স্কুলে আর সাথে পাশেই একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। সময় চলমান কেটে যায় প্রায় মাস 2 আমার আর ওর সম্পর্কের মাঝেও খানিক ছেদ পড়ে। আসলে তখন আমরা দুজনেই ছোট, আর অনেক দিন হলো ও ঢাকায় এসেছে। যাই হোক, ওর আরও কিছু বন্ধুমহল জোটে। কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, তেমন হয় ওর অবস্থা। ওর প্রত্যেকটা ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড ছিল, শুধুমাত্র ওর ছাড়া। ওর তাতে তত একটা আগ্রহ ছিল না। তবে একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে। সেদিন সিনিয়রদের ক্লাসের সামনে দিয়ে ও আনমনেই হেঁটে নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল। যেহেতু কোচিং, তাই অনেক বড় বড় ক্লাসের ছেলেমেয়েরাও পড়তো সেখানে। মাহার আবার ওই ক্লাসের একটা মেয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, মেহতাজ আপু। তার খোঁজেই ও এক ঝলক ক্লাসের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ওর নজর বিদ্ধ হয় এক ছিপছিপে গরনের মাস্ক পরিহিত ফর্সা তরুণের পানে।
কিশোরী মনে হঠাৎই দোলা দেয় সে। মাহা অপলক চেয়ে থাকে সেই দিকে। কিছুক্ষণের মাঝে ধ্যান ভাঙে তার। এতক্ষণ নির্লজ্জের মতো এমন চেয়ে থাকার দরুন জিভ কেটে দ্রুত সেখান থেকে প্রস্থান করে সে। প্রথম দিনটা অতিবাহিত হয় এইভাবেই। এরপর থেকে প্রায়ই মাহা ছেলেটাকে দেখার প্রচেষ্টা চালাতো। অনেক কষ্টে ও জানতে পেরেছিল ছেলেটার নাম রাউফিন। সে আবার খুব ভালো সাইকেল চালাতে পারতো। মারাত্মক সুদর্শন লাগতো তাকে যখন সে সাইকেল চালাতো। প্রতিদিন কোচিংয়ে মাহা ঠিক সেখানেই বসতো যেখান থেকে রাউফিনকে বেশ ভালোভাবে দেখা যায়। দিন অতিবাহিত হতে লাগলো। একদিন একটা অনুষ্ঠানে যাওয়ার দরুন বেশ দেরিতে কোচিং গিয়েছিল সে। তবে অদ্ভুতভাবে সেই দিনটা তার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কেননা রাউফিন মাহার ক্লাসেরই একটা মেয়েকে দিয়ে নিজের ফোন নাম্বার পাঠিয়েছিল তার কাছে। সূচনা হলো এক নবপ্রেম কথনের। তাদের মুহূর্তগুলো না অনেক সুন্দর ছিল। রাফিন অনেক দুষ্টুমি করতো মাহার সাথে। এই যেমন ধরো, মাহা বসে বসে পড়ছে, হুট করে ফোন দিয়ে বলতো, জানো আমি এখন প্রধান সড়কের ওপর সাইকেল চালাচ্ছি, সামনে একটা ট্রাক, আমার হাত ছেড়ে দেওয়া, এই এই আমার সামনে চলে এসেছে। এদিকে বেচারির ভয়ে জমে কাদো কাদো অবস্থা। তাতে আবার রাফিন নিজেই হেসে বলতো, আরে না না, আমি সাইকেল ধরেই সাবধানে চালাচ্ছি। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে কাটতে লাগলো দিনগুলো। তবে এরই মাঝে তাদের ওপর নজর পড়লো অলিজা নামক এক ডাইনির। শালি ভুটকি রাউফিনের মায়ের সামনে গিয়ে উল্টাপাল্টা লাগালো। আর সেই মহিলাও ছিল ব্যাপক মেজাজধারী। বেডি বোঝে কম, লাফায় বেশি। নিজের আদরের ছেলেকে কিছু বলেছিল কিনা জানা নেই, তবে মাহাকে যাচ্ছে তাই বলে কথা শোনায় সে। ভীষণ ডিপ্রেশনে চলে যায় মাহা। কোচিংয়ের প্রত্যেকটা টিচারের সামনে তার ভালো ইমেজটা খারাপ হয়ে যায়। যে টিচারটা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেও আর চোখে তাকাতে শুরু করলো। এরপর আচ্ছা বাদ দাও, সেগুলো না না শুনলেও চলবে। এক তিক্ত বিষাক্ত অতীত বলা যায় সেগুলো। তবে তুমি জানো ব্রাদার, সেই রাউফিন যার জন্য আমার বেস্টি এখনও কান্না করে, সে ওই দিনের পর থেকে আর কখনোই যোগাযোগের প্রয়োজন বোধ করেনি মাহার সাথে। বেচারি অনেক চেষ্টা করেও রাউফিনের পুরাতন নাম্বারে অ্যাক্টিভ পায়নি তাকে। তবে তুমি জানো ব্রাদার, ও এখনও রাউফিনের কথা মনে করে গুমড়ে ওঠে। হৃস্পন্দন বেগতিক হয় ওর, হাত পায়ের কম্পন মাত্রা ছড়ায়। বেচারিটা এখনও উন্মাদের মতো ভালোবাসে তাকে। তিহুর কথা শেষ হতেই হুট করে থামলো গাড়িটা। রাউফিন মৃদু হেসে বলল, চলে এসেছি সিস্টার। তিহু নামলো, এগিয়ে গেল মহলের দিকে। তবে রাউফিন এখনো নিরাশ ভঙ্গিতে বসে আছে, মুখশ্রীতে জুড়ে অনুশোচনা। সত্যি তো সেদিনের পর থেকে সে আর কখনো মার সাথে যোগাযোগ করতে পারেনি। অবশ্য তার দোষ, কেননা ফোনটা সেদিন মায়ের উপর রাগ করে ভেঙে ফেলেছিল সে। আর তার প্রায় সপ্তাহখানিকের মধ্যে আমেরিকা যাওয়ার দরুন আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। পার্টি অফিসের মিটিং শেষে ঘন্টা দুয়েক হলেও অফিসে এসেছে নেল। এই যে চেয়ারটাতে বসে বসে ল্যাপটপটা সম্মুখে রেখেছে, তখনই পাশে থাকা টেলিফোনের ধ্বনি মনোনিবেশ গাঢ় তার হৃদয় মধ্যিখানে। সূক্ষ্ম তৈরি হলো সূক্ষ্ম ভাঁজ। সেভাবে ফোনটা গ্রহণ করে সে বলল, হ্যালো। ওপাশে থাকা ব্যক্তিটি কিছুটা ভীত কণ্ঠে বলল, স্যার, একটা মেয়ে এসেছে, বলছে আপনার সাথে দেখা করবে। আমি কিছু বলার আগে আপনার কেবিনের দিকে চলে গেছে। নীলের সুখ দুটি আর কুচকে আসলো। তবে জবাবে সে কিছু বলার আগেই দরজায় হালকা নক করলো কেউ। নীল দ্রুত ফোন রেখে বলল, কাম ইন। হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে ভিতরে প্রবেশ করলো গাঢ় নীল শাড়ি পরিহিত এক সুশ্রী রমণী। নীল ফ্রু কুচকে গুরুগম্ভীর দৃষ্টিতে তাকালো সেদিকে। মেয়েটি প্রাণবন্ত হাসলো নীলকে দেখে। হাসির ঝলকানিতে তাকে বড় মনোহর দেখালেও নীল তাকালো না সেদিকে। মেয়েটি এগিয়ে এসে আদরে স্বরে বলল, কেমন আছেন নেতা সাহেব? ভালো। এক কথায় উত্তর সারল নীল। বজ্র গম্ভীর শোনাল সে কণ্ঠস্বর। আপনি কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপ। বাই দ্য ওয়ে, আমি কি দাঁড়িয়েই থাকবো? নীল ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে বলল, সামনে ফাঁকা অনেক স্পেস আছে। আই থিঙ্ক সেগুলো তোমার জন্য এনাফ। তাও যদি এড়িয়ে থাকো সেক্ষেত্রে আমার কি করার? মেয়েটি এবার সত্যি সত্যি অপ্রস্তুত হলো। সে বেছে বেছে নীল ফেভারিট কালার শাড়িটাই পরে এসেছে। এমন কেউ নেই যে তাকে দেখে প্রথমবার প্রশংসা করে, অথচ নীল একবারও তার দিকে ঠিকমতো তাকাচ্ছে না। ব্যাপারটা অপ্রীতিকর। যাই হোক, সে নীলের সম্মুখে চেয়ারটি টেনে বসল। শুনবেন না আমি কেন এসেছি? নীল গুরুগম্ভীর দৃষ্টিতে এক ঝলক মিঠি পানি তাকালো। পানি মন্ত্রীর একমাত্র মেয়ে সে। দেখতে অনেকটা বাবার মতোই,
গোলগাল ফসা মুখশ্রী, নাম সুনেরা ইস্তেক অরু। অরু একগাল হেসে বলল, আমি আপনাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করতে এসেছি। কালকে আমার বার্থডে তো, তাই। তাকে কথা শেষ করতে না দিয়ে নীল ল্যাপটপে কাজ করতে করতে বলল, এই ব্যাপারে কিছুক্ষণ আগেই তোমার বাবার সাথে আমার কথা। সেক্ষেত্রে নতুন করে তোমার আসার কারণটা কি জানতে পারি? অরু অপ্রস্তুত হয়ে উঠল। মূলত নীলকে আর তার এই গাম্ভীর্যকে অরুর মারাত্মক ভালো লাগে। বলা চলে নীল তার ওয়ান অনলি ক্রাশ। তাই তো বাবাকে বলে শেষেও আগ বাড়িয়ে সে আবারও এসেছে। কিন্তু এখন কি বলবে? কিছুটা অপ্রস্তুত কণ্ঠে সে বলে উঠল, না, আসলে আমি ভাবলাম বাবা তো অনেক বিজি থাকে, তাই যদি ভুলে যাই, এজন্য আমি নিজে এলাম। ও, বুঝলাম। তো তাহলে তোমার কথা তো শেষ, তাই না? এখন তুমি আসতে পারো। অরু এবার ফ্রুকুচকে তাকালো। এমন রাফ বিহেভ তার সাথে, তবুও নিজেকে সংযত রেখে হাতে থাকা গোলাপ গুচ্ছ নীলের দিকে এগিয়ে দিয়ে সে বলল, এগুলো আপনার জন্য। নীল সেদিকে না তাকিয়ে বলল, আই হেট হোয়াইট রোজ। অরুর মুখশ্রী এবার সত্যি সত্যি ভোতা হয়ে গেল। মানুষটা রেড রোজকে হেট করে বলল নাকি চতুরতায় তাকেই বুঝালো, গড নোস। এক প্রকার বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল অরু। এই, তুমি চিটিং কেন করলে? আমি নিজে চোখে দেখেছি তোমার পাঁচ পড়েছে, তুমি ছক্কার দান কেন দিলে? নীলের রুমে লুডো খেলছিল তিহু, নিহিত, রাফা আর নীরা। এক পর্যায়ে খেলতে খেলতে তারা যখন একটু গল্পগুজবে লিপ্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে নিহিত দুষ্টুমি করে পাঁচ পড়া চালটায় ছক্কা দিতে যেতে তৎক্ষণাৎ দ্রুত কণ্ঠে তাকে থামিয়ে দিল তিহু। নিহিত বোকা হেসে বলল, একটু দেখছিলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। তুমি তো দেখছি অনেক মেধাবী, পুরো তীক্ষ্ণ বাজ পাখির মতো চোখ তোমার। পাম কমায় দাও ব্রো, আগে যে মিথ্যা চালটা দিয়েছো সেটা সংশোধন করো। এমা, তুমি জানো না, একবার ভালো কিছু করলে সেটা বদলাতে হয় না। কি হলো রাফা, বলিস না কেন? এদিকে রাফা ক্ষুদ্র দৃষ্টিতে যে আছে নিহিত কথাটা বলতে ফুস করে উঠল সে। অবস্থা বেগতিক দেখে নিহিত দ্রুত বোকা হেসে চাল বদলালো। এবার আইসে পথে। তার জবাবে নিহিত কিছু বলার আগেই রুমে প্রবেশ করে আসমা বেগম তিহুর দিকে তাকে মুচকি হেসে বলে, বৌমনি, তোমাকে নীল বাবা ডাকছে। নীলের কথায় রাফা আর নিহিত দুষ্টু হেসে তাকায় তিহুর দিকে। লাজুক তিহু কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে হচ্ছে, তুমি যাও, আমি একটু পর আসছি। সঙ্গে সঙ্গে আসমা বেগম তীব্র বিরোধিতা করে বলে হচ্ছেন, না না, নীল বাবা তোমাকে এখনই যেতে বলেছে। আসমা বেগমের কথা শেষ হতে না হতে নিহিত আর রাফা তার কথার পুনরাবৃত্তি করে একসঙ্গে বলে উঠছে, না না না, না না, নীল বাবা নীল বাবা তোমাকে তোমাকে এখনই যেতে এখনই যেতে বলেছেন। বলেছেন। ব্যাস তিহুর ফর্সা মুখশ্রী লাজে রাঙা হয়ে ওঠে। তা দেখে রাফা গুনগুনি গেয়েছে, লাচি রাঙা হলো কোনি বগো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। তার গানে তিহু কিছুটা রাগ দেখানোর ভঙ্গিতে বলল, রাফু, তোমার আর ড্রামা করতে হবে না। যাও, দেখছো না আমার ভাইটা এসে তোমার খোঁজ করছে। যাও যাও, দ্রুত যাও। তিহু আর এক সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পায়ে প্রস্থান করে সেখান থেকে। আর যাওয়ার পানে যে রাফা আর নিহিত একে অপরের দিকে তাকে শব্দ করে হেসে উঠছে। রুমে এসে দেখা মেলে না নীলের। তিহু শিকুচকে চারিদিকে নজর বোলায়, তবে কোথাও নীলের অস্তিত্ব নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দও শোনা যাচ্ছে না। তাহলে কি আসমা বেগম তাকে বোকা বানালো? কিন্তু এতে ওনার লাভ কি? তিহু বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যাবে তখনই অনুভূত হয় ছাদ খোলা বারান্দা আর বেলকনিটায় কারো অস্তিত্ব। সে বুঝতে পারে হয়তো সেখানে আছে নীল, তাই দ্রুত পায় সেদিকে এগিয়ে যায় সে। বেলকনিতে এসে তিহু দেখতে পায় নীল পেছনে করে দাঁড়িয়ে আছে, সে কিছু করছে। বুঝতে তিহু একটু এগিয়ে যেতেই সঙ্গে সঙ্গে গা গুলিয়ে এসে তার দ্রুত 2 কদম পিছিয়ে এসে সে বলে, ছি, আপনি সিগারেট খান? ওয়াক্থু। তিহুর কণ্ঠে অপ্রস্তুত হয় পিছনে তাকা নীল। দ্রুত হাতে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিছে ফেলে বলল, হচ্ছে প্রবলেম। বলেই সে এগোতে গেলে তিহু সঙ্গে সঙ্গে আরো কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, একদম আমার এখানে আসবেন না, সরুন বলছি। ইয়াচ্ছি, আপনি সিগারেট খান, আসবেন না একদম আমার কাছে।
নীল তার কথা তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হোয়াটস রং? তুমি তখন থেকে সিগারেট বলছো কোনটাকে? ইটস সিগার, নট সিগারেট। দিস ইজ মাচ মোর কস্টলি। গু তো গুই, সেটা মুকেশ আম্বানি টয়লেটের হোক বা পাবলিক টয়লেটের, একই তো কথা। তিউর এমন কথা নীল দ্রুত এগিয়ে আসে তার দিকে। সরে যাওয়ার কোনো উপায় না পেয়ে তিউর সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে লেগে পড়ে। নীল নিজের ডান হাতটা তিউর পেছনের দেয়ালে শক্তপোক্তভাবে রেখে নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলে, টেস্ট করবে নাকি? আসলে কেমন করলে করতে পারো, দেখো এখনো ফ্লেভার লেগে আছে। তিউ আবার লজ্জায় মিয়ে পড়ে বাম দিকে নীলের হাতটা নিজের ক্ষীণ শরীরে সর্বশক্তি দিয়ে সরিয়ে দিতে চলে যেতে যেতে বলে, নট ইন্টারেস্টেড। অপ্রস্তুত থাকায় সাহসে ভারসাম্য হারায়। তবে পরক্ষণে তিহুর দিকে তাকে মুচকে এসে বলে, সেটা আমি জানি ইন্টারেস্টেড কি নট ইন্টারেস্টেড। তিহু তার কথায় কান দেয় না। দ্রুত রুমে এসে সোফায় বসতে যেতেই দেখতে পায় সেখানে একটা মোড়কজাত কিছু। দেখে তো মনে হচ্ছে শাড়ির প্যাকেট, কিন্তু নীল শাড়ি এনেছে কার জন্য? আমার জন্য কি? এমনই হাজারটা প্রশ্ন মাথায় ঘূর্ণিপাক চলাকালীন নীল এসে দাঁড়ায় তার পাশে। তিহুর অবাক দৃষ্টি দেখে বলে, এতটা শখ হওয়ার কিছুই নেই, ইটস ফর ইউ। তিহু তার দিকে ঠিক তেমন দৃষ্টি রেখেই বলল, আমার জন্য কেন? কাল একটা প্রোগ্রাম আছে আর সেখানে তুমি আমার সাথে যাবে।